নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারেন এবং এই সংসারে কাজের মধ্যে থেকেও নিজেদের জন্য একটু ঠিকই সাশ্রয় করতে পারবেন এবং কিছুটা হলেও সময় বাঁচাতে পারবেন। তাই চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখবেন আমরা অনেক রেসিপির মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াটা পছন্দ করি। এবার সেই কাঁচা লঙ্কাটা কখনও লঙ্কাটা চিড়ে দিই, আবার কখনও এরকম চাকুর সাহায্যে পিস পিস করে কেটেও দিয়ে দিই, মানে কুচি করে দিই লঙ্কা। তো অনেকের দেখবেন আবার সেনসিটিভ স্কিন থাকে, যখনই লঙ্কা এরকম চেরা কুচি করা এই সমস্ত করতে হয়, লঙ্কার কাজ করলেই তাদের হাত কিন্তু প্রচুর জ্বালা করে যায়, তখন এই লঙ্কাটা আর কাটতেই পারা যায় না। তো আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই কাঁচা লঙ্কাগুলোকে কাটবো কীভাবে দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু কাঁচা লঙ্কা কাটবো এবং আমাদের হাতটা জ্বালাও করবে না, হাতে কোনো সমস্যাও হবে না। তো লঙ্কাটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু চেপে ধরতে হবে। বন্ধুরা, একটু কাজটা করতে হবে বুদ্ধি খাটিয়ে। লঙ্কাটা এইভাবে চাপিয়ে, মানে যখনই আমরা কাঁটা চামচ দিয়ে চেপে ধরছি, চাপার পর এটাকে কিন্তু চাকু দিয়ে আমরা বেশ সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিতে পারছি, মানে লঙ্কাটা কুচিয়ে নিতে পারছি। এইভাবে কোচাতে গেলে কিন্তু আমাদের লঙ্কাটা হাতে অবশ্যই লাগে। তো যদি এরকম কাঁটা চামচ ধরে আমরা লঙ্কাটা কুচিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। লঙ্কা হাতে লাগার যে একটা ব্যাপার আছে, মানে সেনসিটিভ স্কিন যাদের, তাদের যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের মধ্যেও আর পড়তে হবে না। কিচ্ছু না, শুধু কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে ধরলেই কাজটা কিন্তু হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে চেপে আর চামচের ঠিক মাঝ বরাবর এখান থেকে কেটে নিলেই লঙ্কা কিন্তু কুচিভাবে কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না, যে লঙ্কা কিভাবে কুচিয়ে নিলে আমাদের হাতটা জ্বালা করবে না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে কিছুটা শুকনো লঙ্কা। আমরা বাজার থেকে এরকম গোটা লঙ্কা কিনে রোদে এটাকে শুকিয়ে আমরা গুঁড়ো তৈরি করে নিই। আবার দেখবেন বাজার থেকে কেনা কিন্তু একদমই ঠিক না, ওর মধ্যে অনেক কিছু পাইল করা থাকে, সেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি। তাই বাড়িতে এনে আমরা এই লঙ্কাগুলোকে গুঁড়ো করার চেষ্টা করি। আবার কখনো এরকম লঙ্কাও রেখে দিই ফোড়নে খাওয়ার জন্য। তো সেই লঙ্কাগুলোকে আমরা যখন কিছুদিন রেখে দিই, দেখবেন রাখার পর সেই লঙ্কাগুলোকে যখনই আমরা এরকম ভাঙার পর ভেতর থেকে কালো একটা ধোয়া মতো ছত্রাক পড়ে গেছে, মানে ছত্রাকটাই এমন যে কালো ধোয়া মতো হয়ে যায়। তো এরকম হলে সেই লঙ্কাগুলো তো খাওয়াই যায় না, আর খেলে আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই খারাপ হবে। দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কার একটা টুকরোর মধ্যে দেখিয়ে দিচ্ছি কেমন কালো কালো হয়ে যাবে। তো এরকম হওয়ার আগেই বাজার থেকে যখনই আমরা লঙ্কা কিনে আনবো, যদি গুঁড়ো করতে হয় তাহলে রোদে দিয়ে একদম মানে শুকনো করে তারপর কিন্তু আমরা সেটাকে গুঁড়ো করে নেব। যদি রোদে না দিই ফোড়নে খাওয়ার জন্য রাখি, তাহলে লঙ্কার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে লঙ্কার মধ্যে যদি সর্ষের তেল লাগিয়ে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে পারি, মিশিয়ে এটাকে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে করে যদি রাখতে পারি, তাহলে এই লঙ্কাগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আমরা সে লঙ্কার গুঁড়ো করি আর লঙ্কার ফোড়নে খাই, যে কোনো কাজের জন্যই আমরা কিন্তু সেই লঙ্কাগুলোকে বের করতে পারবো, আর বের করে ঝটপট করে কিন্তু আমাদের কাজে লাগিয়ে নিতে পারবো। বন্ধুরা, কিচ্ছু না, একটু মাত্র সর্ষের তেলের কামাল এটা। এইভাবে লঙ্কা রেখে দেখবেন লঙ্কা দীর্ঘদিন ভালো থাকবে, নষ্টও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো এইভাবে প্লাস্টিক ব্যাগের মধ্যে করে আমরা কিন্তু এইভাবে একটা রাবার দিয়ে এটাকে আটকে দেবো, অথবা প্লাস্টিকটা বেঁধেও আমরা রাখতে পারি। তাহলেও কিন্তু লঙ্কা, এই শুকনো যে লঙ্কাগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আমাদের কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার একটা যে চিন্তা, সেই চিন্তার মধ্যেই কিন্তু আমাদের আর পড়তে হবে না। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে কিছুটা লেবু। তো আমরা ফ্রিজে যখন লেবু রাখি, দেখবেন সেই লেবুটা ভালো রাখার জন্যই তো রাখার পর এইভাবে শুকিয়ে যায়। তো লেবু যখন এরকম শুকিয়ে যায়, সেই শুকনো লেবুগুলোকে আমরা ফেলে দিই, কাজে লাগাই না। তো ফেলে না দিয়ে এই যে লেবুটা শুকিয়ে যাওয়ার আগেই যদি কোনো পদ্ধতি করতে পারি, যার ফলে লেবুটা শুকিয়েই গেল না, অথচ আবার ফ্রিজেও রাখলাম, তাহলে কেমন হয়? তো আমরা ফ্রিজে রাখার আগে আমরা একটা কাজ করতে পারি, একটা বড় কোনো পাত্র নিয়ে নিতে পারি। একটা বড় আমি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে কিছুটা জল ভরে
করে নিয়েছি। এবার এই যে জলের মধ্যে আমরা যদি লেবুগুলোকে এক এক করে রেখে দিতে পারি, তাহলে দেখবেন আমাদের লেবু অনেকটা দিন পর্যন্ত সতেজ থাকবে, শুকিয়ে যাবে না, একদম ভালো থাকবে, এর মধ্যে রস ভর্তি থাকবে। যখনই আমরা কিন্তু লেবু গাছ থেকে পেড়ে আনার পর সেই লেবুর মধ্যে কিন্তু খুব একটা রস থাকে না, সেটাকে বাড়ি 2-4 দিন কিন্তু রেখেই দিতে হয়। আর যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে এইভাবে যদি জলের মধ্যে করে রাখি, এরকম জলের উপরে থাকলে কিন্তু হবে না, জলের মধ্যে ডিপ করে থাকতে হবে। তাই আমি অন্য একটা পাত্র দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম বড় গ্লাস থাকে সেক্ষেত্রে ছোট লেবু তো এইভাবে ভিজিয়ে রাখবেন গ্লাসের মধ্যে। যদি বড় বড় লেবু হয় তাহলে এরকম একটা পাত্র নিয়ে নেবেন, নিয়ে সে জল ভর্তি করে সেই জলের মধ্যে লেবুগুলোকে যদি আমরা রাখতে পারি, তাহলে দেখবেন সেই লেবুগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে, শুকিয়ে যাচ্ছে না, এর রস কমে যাচ্ছে না। আমরা নতুন অবস্থায় যেমন লেবুটা ছিল, রস কম ছিল, সেই রস কম সমস্যায় কিন্তু আমাদের ভুগতে হবে না। তো বন্ধুরা এইভাবে কিচ্ছু না, ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, রাখলেই আমাদের লেবু অনেকটা দিন পর্যন্ত রেখে আমরা খেতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে গ্যাস সিলিন্ডার। দেখবেন আমরা গ্যাস সিলিন্ডার যখনই শেষ হয়ে যায় তখন আরও একটা গ্যাস সিলিন্ডার অর্ডার দিয়ে দিই। এবার অনেকের আবার কী হয়, 2টো সিলিন্ডার থাকে, তখন তারা একটা দিয়ে রান্না করে, একটা জায়গায় স্টোর করা থাকে। তো আমরা যে জায়গাটায় সেই সিলিন্ডারটা রেখে দিচ্ছি, রাখার পর একটা মরচে পড়ে লাল হলুদ দাগ পড়ে যাচ্ছে, তো সেই দাগ মেঝের মধ্যে কিন্তু খুবই খারাপ দেখায়। তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে সিলিন্ডার রাখলে কোনো দাগ পড়বে না, মোর্চা পড়বে না, কোনো সমস্যাই হবে না। তার জন্য আমরা কি করব, এখানে একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এরকম একটা প্লাস্টিক ব্যাগের সাহায্যে কিন্তু আমাদের আজকের এই বড় একটা সমস্যার সমাধান পেয়ে যাব। আমরা কি করব, যেখানে রাখি সেখানে তো দাগ পড়ে, তাই আমরা গ্যাস সিলিন্ডারটা যখনই নতুন আনার পরই এইভাবে সিলিন্ডারের নিচে একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে এইভাবে করে কিন্তু এটাকে রাখতে হবে। তাহলে দেখবেন আমাদের সিলিন্ডারটা যেখানে থাকতে থাকতে যে মোর্চা পড়ে যাচ্ছে, লাল দাগ হয়ে যাচ্ছে, সেই সমস্ত দাগ কিন্তু একদমই হবে না। তো বন্ধুরা এটা কিচ্ছু না, প্লাস্টিকের ব্যাগের কামাল এটা। প্লাস্টিক ব্যাগ যেখানেই থাকবে সেখানে কিন্তু কোনো মোর্চা, কোনো নোংরা কিছু পড়বে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এবার এই রসুনগুলো আমরা যখনই ছাড়াতে যাই অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। এবার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে রান্নাবান্না করতে হয়, বেশি পরিমাণে রসুন ছাড়াতে হয়, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। যদি আমরা রসুনগুলোকে এইভাবে নখ দিয়ে ছাড়াই, সেক্ষেত্রে কি হয়, রসুনের দানাগুলো তো ছাড়িয়েই ফেলি, কিন্তু একটা সমস্যা হয়ে যায়, সেটা এই নখের মধ্যে আমাদের প্রচুর ব্যথা হয়ে যায়, কারণ নখের সাহায্যে কিন্তু রসুনগুলোকে ছাড়াতে হয়। তো বন্ধুরা এরকম নখের মধ্যে যখন ব্যথা সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু এই যে সমস্যার মধ্যে আমরা পড়ি সেটা কিন্তু অনেকটাই কষ্টদায়ক। তো এরকম কাজ না করে আমরা যদি ছোট্ট একটা উপায়ের মাধ্যমে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে পারি, যদি কেজি রসুনও আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারি, তাহলে কেমন হয়। তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে হবে, তবেই বুঝতে পারবেন ভিডিওটার সম্পূর্ণটা কি। এবার রসুনগুলোকে আমি দানা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমি কিন্তু লুচির যে ঝাঁঝরি হাতাগুলো, সেই লুচি তোলা সেই ঝাঁঝরি হাতা দিয়েই কিন্তু আজ রসুন ছাড়িয়ে দেখাবো। এখানে কিছুটা পরিমাণ রসুন আমি নিয়ে নিলাম। রসুন নিয়ে এবার রসুনটাকে কিভাবে ছাড়াতে হয় সেটাই দেখাবো। আমি চলে এসেছি আমার রান্নার জায়গায়। তো বন্ধুরা রান্নার জায়গায় ওভেন আমি ধরিয়ে নিয়েছি। এইবার এই ওভেনে এই যে আগুন জ্বলছে, আগুনের উপর আমি রসুনগুলোকে ধরছি। এভাবে রসুনগুলোকে ধরলে দেখবেন এর গায়ে যে রসুনের খোসাগুলো আছে সেগুলো তো পুড়েই যাচ্ছে, আর এই রসুনের মধ্যে যে খোসাটা আছে সেই খোসাটা হালকা পুড়ে যাচ্ছে, পুড়ে এটা না খুব কড়া হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা হয়ে যাবে যখন, পুরো মুচমুচে হয়ে যাবে, এটা হাতের সাহায্যে একটু ডলা দিলেই কিন্তু রসুনের খোসা একদম সেকেন্ডের মধ্যে উঠে আসবে। তো এইভাবে যদি কাজটা করতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন রসুনের খোসা ছাড়ানো কিন্তু কোনো কষ্টের ব্যাপার হবে না। অল্প সময়ের মধ্যে কিছু
কিছুটা মুহূর্তের মধ্যেই কিন্তু রসুন বেশি রসুন ছাড়ানো হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি একটু টিপসগুলো ফলো করেন তাহলে সম্পূর্ণ ভিডিও বুঝতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আর রসুন ছাড়ানোর এই সমস্ত টিপস অবশ্যই আপনারা পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন, তাহলে দেখবেন অনেকটাই উপকার হবে। এইভাবে হাত দিয়ে একটু চটকে নিলেই দেখবেন খোসাগুলো উঠে আসছে খুব সহজে। রসুনটা গরম অবস্থায় কাজটা করবেন না, যখনই একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এর খোসাটা অনেকটা শক্ত হয়ে যাবে। এইভাবে রসুনগুলোকে আমি একটা করে এর মধ্যে থেকে বেছে নিচ্ছি। এবার কিছুটা রসুনের যদি খোসাটা না ছাড়ায় সেক্ষেত্রে সেই রসুনটা একটু নখের সাহায্যে ছাড়িয়েই দিলেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাছাড়া কিন্তু বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবে রসুন ছাড়িয়ে নিলে বাড়িতে আত্মীয় স্বজন আসুক আর অনেক রান্নাবান্না করতে হোক, আমাদের কিন্তু কোনো টেনশন নেই। এইভাবে রসুন খোসাগুলোকেও আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।